শ্যামলবাটি গ্রাম নামটার মতোই এখানে সবুজের বনানী। গ্রামের মাঝখানে একটা বিশাল দিঘি, দিঘির পার ধরে এগোলেই শ্মশান, আর শ্মশানের পাশেই দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড বটগাছ। গাছটা এত পুরনো যে গ্রামের সবচেয়ে বুড়ো মানুষটিও জানে না কে রোপণ করেছিল। গাছের ডালগুলো মোড়ানো আকাশের দিকে, শিকড়গুলো মাটির এত গভীরে যে জমিদার আমলেও কেউ গাছটার শেষ দেখেনি। কিন্তু এই গাছটা কেন্দ্র করেই আছে এক অশরীরী সত্য, এক অমোঘ নিয়ম। নিয়মটা কি জানেন? প্রতি অমাবস্যার রাতে যখন আকাশে চাঁদ থাকে না, জোছনা থাকে না, চারপাশে শুধু ঘন কালো অন্ধকার, ঠিক সেই রাতে এই বটগাছে বসে একটি মেয়ে। সে চুল বাঁধে ধীরে ধীরে, একবার আঁচড়, আরেকবার আঁচড়, আর সেই আঁচড়ের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন, কিন্তু কেউ তাকায় না। কেন জানেন? কারণ যে ওই মেয়ের দিকে তাকায় তার পরের দিন সকালে মাথার চুল পেকে যায়, রাতারাতি, মুহূর্তের মধ্যে। আজকের গল্পটা সেই বটগাছ আর সেই মেয়েকে নিয়েই। তবে গল্পের শুরু কিন্তু চায়ের দোকান থেকে। গ্রামের একমাত্র চায়ের দোকান, মালিকের নাম বেনি মাধব। সবাই তাকে ডাকে বেনিদা বলে। বয়স ওই 50-এর কোঠায়, হাতে সবসময় কেটলি। চা বানানোর সময় মুখে কিছু না বললেও চোখে রহস্য লুকিয়েই থাকে। দোকানটা বাঁশ ও টিনের তৈরি, ভেতরে 4টে বেঞ্চ, এক কোণে হ্যারিকেন বাতি, আর দেওয়ালে ঝোলানো আছে এক পুরনো ক্যালেন্ডার যার ছবি আর স্পষ্ট নয়। সন্ধে 7:30, বাইরে হালকা কুয়াশা, মাঠে ধানের গন্ধ, দূরে কোথাও ব্যাঙ ডাকছে। দোকানে আজ জমায়েত ভালো। আরে বেনিদা, আজ চাটা একটু কড়া করে দিও। হ্যাঁ, আমার আজ সকাল থেকে একটু গাটা জ্বালা পোড়া করছে। এই নে বুলু, খা। আর তোর গা জ্বালা পোড়ার ওষুধ চায়ের মধ্যে নেই রে। তুই বট গাছের দিকে তাকাস নে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দোকানে সবাই হেসে ওঠে, কিন্তু সেই হাসির মধ্যে একটা আতকানো ভাব ছিল। কারণ বট গাছের নাম শুনলে কারোরই সত্যি হাসি পায় না। বেনিদা, তোমার এই কথাগুলো কিন্তু ঠিক না। আমি তো অনেক রাতে গাছের ধার দিয়ে গেছি, কিছুই দেখিনি, শুধু পেঁচা আর শিয়াল দেখেছি। দেখিস নাই মানেই নেই। বট গাছের মেয়ে কাউকে দেখায় না, সে শুধু ডাকে আর তার চুল আঁচড়ানোর শব্দ শোনায়। তুই যা দেখিস নাই তা দেখার ক্ষমতা তোর নাই, তুই ধন্য। তোর মিয়া, এসব গাল গল্প নিয়ে আর কতদিন চলবে? ভূত বলে কিছুই নেই, সব মানুষের মনের ভয়। দেখতে চাও? আমি একাই যাবো আজ রাতে ওই গাছে, সাথে কেউ আসবি নাকি? দেখলেন, সবাই বাহাদুর, কিন্তু আসার সময় কেউ নেই। কেউ সাড়া দিল না। ঠিক সেই সময় দোকানের দরজাটা খুলে ঢুকলেন মহেশ মাঝি। বয়স 50-এর কাছাকাছি, পেশায় নৌকোওয়ালা, মুখে হাসি নেই, চোখ দুটো লাল, হাত কাঁপছে। সোজা এসে বসলেন এক কোণে, চা চাইলেন না, শুধু বসে রইলেন। কি রে মহেশ, তোর মুখ দেখে তো মনে হচ্ছে কোনো ভূত দেখে এসেছিস। মহেশ মাঝি কিছু বললেন না, কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে মাথা তুললেন। আজ রাতে ওকে দেখলাম। দোকান থমকে গেল, কেউ নড়ছে না। কেউ চায়ের কাপ নামিয়ে রাখলো। কাকে দেখলেন মহেশ কাকু? বট গাছের ওই মেয়েটাকে? সে আর মেয়ে নেই, সে তো এক অভিশাপ। আমি সন্ধেবেলায় নৌকা নিয়ে ফিরছিলাম ওই দিঘির ধার দিয়ে, হঠাৎ দেখি ওই গাছের ডালে কেউ বসে আছে, চুল বাঁধছে। আমি থমকে দাঁড়ালাম, আমার পা সরে না,
ওর দিকে তাকালাম, না তাকিয়ে পারলামই না। আমি জানি যারা ওর দিকে তাকায় তাদের চুল পেকে যায়, কিন্তু তবুও তাকিয়ে ফেললাম। তারপর তোমার চুল কি পেকে গেছে? হ্যাঁ, এই তো দেখছি কালোই আছে। পাকেনি, কারণ আমি আমার চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিন্তু তার আগেই আমি দেখলাম ওর মুখের দিকে তাকালে মনে হয় যেন আমি আমি নিজেকে দেখছি। মানে কি বলছিস মহেশ? মানে ওই মেয়েটার মুখের চেহারা আমার নিজের মায়ের মতো, যে মা 30 বছর আগে মারা গিয়েছিল। দোকানে নেমে এলো পিন পতন নীরবতা। হ্যারিকেনের আলোয় কারোর মুখ আর স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সবাই যেন এক অদৃশ্য আতঙ্কে জমে গেল। দোকানের কোণে বসেছিলেন বুড়ো গোবিন্দ, বয়স প্রায় 80, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। কেউ জানে না তার আসল নাম কি। সবাই বলে গোবিন্দ ঠাকুর। তিনি খুব কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন সবাই চুপ করে শোনে। তিনি আজ পর্যন্ত বটগাছের কোনো গল্প বলেননি, কিন্তু আজ তিনি মুখ খুললেন। তোমরা সবাই জানো না ওই মেয়েটা আসলে কে? শোনো তাহলে, 50 বছর আগের কথা। গ্রামে এক মেয়ে ছিল, নাম তার মলয়া। বাপের বাড়ি ওই বটগাছের পাশেই। মেয়েটি ছিল অদ্ভুত সুন্দরী। চুল ছিল তার এত লম্বা, এই এই হাঁটু পর্যন্ত। সবাই বলতো বিয়ের রাতে ওর চুল বাঁধবে বর। বিয়ের দিন ঠিক হলো আষাঢ় মাসে। বিয়ের আগের রাতে মলয়া গাছের তলায় বসে চুল বাঁধছিল। হঠাৎ বজ্রপাত হলো সরাসরি গাছের ডালে। মলয়া মাটিতে লুটিয়ে পড়ল, বাঁচানো গেল না। তারপর থেকে তার আত্মা সেই গাছে থাকে। প্রতি অমাবস্যায় সে তার বিয়ের দিনের জন্য সাজে, চুল বাঁধে, আর যে ওর দিকে তাকায় তা চুল পেকে যায়। কেন জানো? কারণ মলয়ার নিজের চুল বিয়ের আগের রাতেই পেকে গিয়েছিল ভয়ে। সবাই চুপ, কেউ কথা বলছে না। বাইরে হঠাৎ একটা শাখা ভাঙার শব্দ হলো। সবাই তাকালো, কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমি যাচ্ছি আজ রাতেই। আমাকে কেউ থামাবে না। দেখে আসি এসব ভূতের গল্প কতটা সত্যি। যা যা, কিন্তু ফিরে আসতে পারবি কিনা সেটা দেখিস। রাত 12টা বাজল। গ্রাম ঘুমিয়ে পড়েছে। কালু বাড়ি থেকে বেরিয়ে পড়ল, হাতে একটা টর্চ আর পকেটে এক বোতল দেশি মদ। সে মনের জোর বাড়ানোর জন্য 2-4 চুমুক দিয়েই রওনা দিল। পথ ফাঁকা, চাঁদ নেই, আকাশে শুধু তারা। কুয়াশা জমছে মাঠের ওপর। বটগাছের কাছে পৌঁছতে কালুর সময় লাগলো 15 মিনিট। দূর থেকেই গাছটাকে দেখা যাচ্ছে, বিশাল। অথচ আজ রাতে গাছটাকে অন্যরকম লাগছে, যেন গাছটা নিঃশ্বাস নিচ্ছে, যেন তার ডালগুলো হাতের মতো নড়ছে। কালু টর্চ জ্বালিয়ে গাছের দিকে এগিয়ে গেল। দেখি তো মা, কোথায় তোমার ভূত? এসো দেখি। কিছু হলো না। গাছের ডালে কিছু নেই, চারপাশে শুধু শ্মশানের ছাই আর নীরবতা। কালু গাছের গোড়ায় পৌঁছে গেল। সেখানে একটা পুরনো দিঘি, জলের রং কালো, গাছের ছায়া পড়েছে জলে। কই মলয়া, বেরিয়ে আয়। দেখি তো তোর চুল। আমি তোর দিকে তাকাবো, দাঁড়া। ঠিক সেই মুহূর্তে
দিঘির জল নড়ে উঠল, যেন কেউ জলের নিচ থেকে উপরে আসছে। কালু টর্চ নিয়ে জলের দিকে তাকালো, আর তখনই সে দেখতে পেল জলের ভেতরে একটা মুখ, তার নিজের মুখ, কিন্তু উল্টো। আর সেই মুখের চোখ দিয়ে রক্ত ঝরছে, চুলগুলো জলে ভাসছে। আস্তে আস্তে সেই মুখ জলের উপরে উঠে এলো। তারপর গাছের ডালে বসে পড়ল একটা মেয়ে, লাল শাড়ি, চুল খোলা, আর চোখের বদলে ফাঁপা কালো গহ্বর। তাকিয়েছিস আমার দিকে? কালু চিৎকার করতে গেল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার গলা বন্ধ হয়ে গেল, হাত পা অবশ। মেয়েটি তার দিকে এগিয়ে আসছে, আর কালুর মাথার চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েটি কালুর সামনে এসে দাঁড়ালো, তারপর তার শুকনো হাত বাড়িয়ে কালুর মুখ স্পর্শ করল। কালু অনুভব করলো তার মুখের চামড়া কুঁচকে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, যেন এক মুহূর্তে সে 50 বছর বেড়ে গেল। তারপর মেয়েটি তার মুখ কালুর কানের কাছে নিয়ে এলো, ফিস ফিস করে বলল, তুমি আমার দিকে তাকিয়েছো, এখন আমিও তাকাবো তোমার দিকে চিরকাল। তুমি ঘুমালে জেগে উঠবে, তুমি খেলে পেট ভরবে না। তুমি যেখানেই যাও আমি থাকবো তোমার পিছনে। তুমি আয়নায় মুখ দেখবে, দেখবে আমার মুখ। তুমি পানীয় জলে মুখ দেখবে, দেখবে আমার মুখ। কারণ এখন থেকে তুমি আর তুমি নও, তুমি আমি, মলয়া। কালু মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীর কাঁপছে, মুখের রং ধূসর, চুল পেকে সাদা, চোখের দৃষ্টি শূন্যে, নড়তে পারছে না। ভোর হলে গ্রামের লোকেরা কালুকে খুঁজতে বেরোল। তাকে পাওয়া গেল বটগাছের গোড়ায়, কিন্তু একা নয়। কালু বসেছিল গাছের গোড়ায়, তার মাথার সব চুল সাদা, মুখ কুঁচকে গেছে বুড়োর মতন, চোখের দৃষ্টি স্থির। কালু যেন কারোর দিকে তাকিয়ে আছে, হাসছে, অদ্ভুত এক হাসি, যার অর্থ বোঝা যাচ্ছে না। এ কালু, কালু, কেমন আছিস? কালু উত্তর দিল না, শুধু ফিস ফিস করতে লাগলো। সে এসেছে, সে আমার ভেতরেই আছে। এখন আমি আর আমি নই, আমি মলয়া। গ্রামের ডাক্তার নির্মল চট্টোপাধ্যায় পরীক্ষা করে বললেন, এটা ক্যাটাটোনিয়া, মানসিক ভাঙন। কিন্তু চুল পেকে যাওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিতে পারছি না। গোবিন্দ ঠাকুর তখন বললেন, বিজ্ঞান দিয়ে সব হয় না বাবা, কখনো কখনো সত্যি থাকে, আর সেই সত্যির সামনে বিজ্ঞান মাথা নোয়ায়। কালুকে গ্রামের লোকেরা বাড়িতে নিয়ে এলো, কিন্তু সেই দিন থেকে কালু আর আগের মতো নেই। সে সারাদিন চুপ করে বসে থাকে, আর রাত নামলে সে ওঠে, দরজা খুলে বাইরে যায় বটগাছের দিকে। সেখানে গিয়ে বসে, চুল বাঁধতে শুরু করে, নিজের চুল, আস্তে আস্তে, ধীরে ধীরে। আর তার মুখে তখন আর কালুর মুখ থাকে না, থাকে মলয়ার মুখ। একই হাসি, একই ফাঁপা চোখ। গ্রামের লোকেরা এখন জানে বটগাছের মেয়েটি আর শুধু গাছে বসে না, সে মানুষের ভেতরে ঢোকে। যে ওর দিকে তাকায় সে আর ফিরে আসে না, ফেরে শুধু তার শরীর। আর সেই শরীরের ভেতর বাস করে মলয়া,
আজও অমাবস্যার রাতে গ্রামের কেউ বটগাছের কাছাকাছি যায় না। পাড়ার মায়েরা ছেলেদের ভয় দেখায়, ওই দিকে তাকাস নে, নইলে তোর চুল পেকে যাবে, তুই আর তুই থাকবি না। কিন্তু সত্যি কথা হলো, কেউ জানে না মলয়া আসলে কি চায়। সে কি প্রতিশোধ নিচ্ছে, নাকি সে শুধু একজন সঙ্গী খুঁজছে, যে তাকে দেখবে, তার দিকে তাকাবে, তার যন্ত্রণা বুঝবে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কালু কি এখনো কালু, নাকি সে এখন মলয়া? গতরাতে একজন গ্রামের মেথর দেখেছে কালু আবার বটগাছে বসেছিল, চুল মারছিল, আর ফিস ফিস করে বলছিল, একটা মানুষ দরকার যে আমার দিকে দেখবে, তারপর আমি মুক্ত হব। কিন্তু যার দিকে তাকায় সে তো মুক্তি পায় না, সে বন্দী হয় চিরকালের জন্য। আপনি যদি কখনো অমাবস্যার রাতে শ্যামলবাটি গ্রামে যান, বটগাছের দিকে তাকাবেন না। এমনকি দুর্ঘটনাবশত তাকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলবেন, কারণ যেই তাকালেন অমনি কেউ একজন আপনার ভিতরে উঁকি দিতে শুরু করবে, আর তখন আপনি আর আপনি থাকবেন না, আপনি হয়ে যাবেন মলয়া।